This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. হারালো তো অনেক কিছু পুরনো অভ্যেস জানি আমরা তো প্রতিনিয়ত হারানোর জন্যই আছি কত কিছু হারিয়েছি শুধু কি অভ্যেস আমরা সবাই হারিয়েছি আমি আপনি এর মধ্যেও কিন্তু হঠাৎ হারিয়ে গেছে বা হারাতে বসেছে এরকম কোনো কিছু যদি হঠাৎ করে হদিশ পাই না তখন মনে হয় যে একটু আপনাদের সাথে শেয়ার করে নিই আপনাদের সাথে কতক্ষণে শেয়ার করবো তার জন্য মনটা আকুপাকু করে আজ এরকম একটা জিনিসই আমরা পেয়েছি জানেন তো আমরা আমাদের রিপোর্টার সে গেছিল সন্দেশখালিতে সেখানে গিয়ে সে হঠাৎ দেখে যে মোড়ক লড়াই হচ্ছে আজকের দিনে মোড়ক লড়াই ভাবা যায় সে সঙ্গে সঙ্গে ছবি তুলে আমাদের জন্য পাঠিয়েছে আপনাদের জন্য পাঠিয়েছে সেই ছবিটা দেখুন দেখলে বুঝবেন এই সেই পুরনো দিনের কত কিছু জিনিস কোথাও না কোথাও আজও আছে খুঁজলে ঠিকমতো খোঁজ পাওয়া যায় মোড়ক লড়াই আজকাল আর তেমন দেখা যায় না ওই গ্রামের দিকে যারা থাকেন তারা যাও বা মাঝে মধ্যে দেখতে পান আমরা যারা এই মফস্বল বা শহরে থাকি তাদের এই সমস্ত দেখা কপালে নেই আরও একটা জিনিস মনে হচ্ছে জানেন তো মানে আমরা যারা এই সমস্ত শহর কলকাতা বা মফস্বল সদর এই সমস্ত জায়গায় থাকি তাদের এই সমস্ত দেখতে পাওয়া আর সন্দেশখালিতে 5ই জানুয়ারির পর বাঘের দেখা পাওয়া সেটা কিন্তু মনে হচ্ছে প্রায় একই ব্যাপার সুন্দরবন সফরে যারা যান তাদেরও ওই একটা ব্যাপারে একটাই বক্তব্য থাকে মানে বাঘ দেখতে পাওয়ার ব্যাপারে সবার একটাই বক্তব্য কপালে থাকলে হবে নয়তো নয় এটা মনে হচ্ছে এই ইডি আক্রান্ত হওয়ার পর সন্দেশখালির ভাগ্যবানেরাই শুধু শাহজাহানের দেখা পেয়েছেন এই কয়েকজন বলেছেন টলেছেন শুনেছি কিন্তু এখন মনে হচ্ছে তারা রিয়েল ভাগ্যবান তারপর দেখুন কত পর্যটক ইধার উধার ঘুরে বেড়াচ্ছে পুলিশ থেকে শুরু কেন্দ্রীয় এজেন্সি তারপরে এই সিট জয়েন্ট সিট কেন্দ্র রাজ্য মিশ্রিত একটা তদন্তকারী দল সবাই ঘুরে বেড়াচ্ছে হাপিত্তেশ করে বসে থাকছে বাঘ আর দেখতে পাচ্ছে না শাহজাহানকে খুঁজতে ওই যৌথ সিটই তো করে দিয়েছে আদালত হাইকোর্টের নির্দেশে সেই সিট মানে স্পেশাল ইনভেস্টিগেশন টিমে রাজ্য পুলিশ আর সিবিআইয়ের অফিসাররা রয়েছেন সব বাছাই করা লোকজন কিন্তু যেভাবে দিনের পর দিন পার হয়ে যাচ্ছে তাতে এটা তো মনে হওয়া স্বাভাবিক সিট করে তাহলে কি খুব একটা লাভের লাভ হচ্ছে করছে এটা কি সিট এটা জানার জন্য না একটা আলাদা তদন্তের ব্যবস্থা করতে হয় এখন প্রায় সেই দিকেই তো এগোচ্ছে ব্যাপারটা কি করছে তারা জানতে হবে তো হাইকোর্ট বিশেষ তদন্তকারী দল গড়ে দেওয়ার পর শাহজাহানের খোঁজ মিলুক না মিলুক শাহজাহানের সম্পর্কে দু চার কথা বলার মতো মানুষের কিন্তু ইতিউতি দেখা পাওয়া যাচ্ছে আমরা অন্তত খুঁজে পাচ্ছি যারা চট করে কেউ মুখ খুলতেন না তাদের দেখা পাওয়াটা তো একটা ভাগ্যের ব্যাপার আমরা তাদের কয়েকজনকে আগেও পেয়েছি আজও পেয়েছি আজ সন্দেশখালির বেশ কিছু গ্রামের মানুষ বলেছেন শাহজাহান শেখ নাকি তাদের জমি কেড়ে নিয়ে জমিদার হয়েছেন যারা অভিযোগ করেছেন তাদের মধ্যে আছেন আগারহাটি গ্রামের সুদর্শন সর্দার মজার ব্যাপার কি জানেন এই সুদর্শন নিজেও তৃণমূল কর্মী কিন্তু তা সত্ত্বেও নিজের জমিটা বাঁচাতে পারেননি বাঘ তার জমি নাকি গিলে খেয়েছে বাঘ কত কিছু খায় জমি খায় এখন দেখছি আর কি ভালোভাবেই খায় প্রচুর জমি খায় আর বাঘ যদি বেশি জমি খায় তখন নাকি জমিদার হয়ে যায় কোথার থেকে কে যে কী ট্রান্সফরমেশন হয় না মানে এই বিবর্তনবাদ একটা অন্য জায়গায় পৌঁছে যায় এখন বুঝতে পারছি ওই বিবর্তনটা মানে মানুষের যেরকম সেই আদিকাল থেকে যা যা বিবর্তন হয়েছে সেগুলো সব কোথাও গিয়ে বন মানুষ থেকে মানুষ হওয়ার মধ্যে ওই খাদ্যাভ্যাসও বোধহয় একটা বিষয় ছিল ফলে বাঘ যদি বেশি জমি খেয়ে ফেলে তখন বাঘ জমিদার হয়ে যায় এটা এখন বুঝতে পারলাম এই সন্দেশখালির শেখ শাহজাহানের সৌজন্যে আর কি সন্দেশখালির তৃণমূল বিধায়ক কী বলেছিলেন সেটাও মনে পড়ছে যে এই সমস্ত শেখ শাহজাহানের বিরুদ্ধে এই সমস্ত জমি টমি দখলের সব অভিযোগই নাকি মিথ্যে বিরোধীদের চক্রান্ত
শাহজাহানের ভাই আলমগীরও তো একই কথা বলেছিলেন আমাদের প্রতিনিধিকে। কিন্তু আজ এই তৃণমূল কর্মীর কথা শোনার পর আমাদের জানতে ইচ্ছে করছে, জানেন তো, শেখ শাহজাহানকে বুঝতে তার পরিবার এবং তৃণমূলের বিধায়কও ভুল করলেন নাকি সবার মন থেকে এখনও বাঘের ভয়টা যায়নি? শেখ শাহজাহান যদি সত্যিই জোর করে অন্যের জমি দখল করেন তাহলে সেই কাজে নিশ্চয়ই তৃণমূল নেতৃত্বের কোনো অনুমোদন নেই। সেটা জানার পরেও যখন শাহজাহানকে ক্লিন চিট দিচ্ছেন এরা, তখন মনে হচ্ছে বাঘের ভয়ে এখনও সন্দেশখালিতে সন্ধে নামে। সিরাজ নিয়েছে 27 বিঘে জমি, আমাদের পুরো 27 বিঘে কাওড়া দলিল করে নিয়েছে। তার মধ্যে 7 বিঘে জমি আমরা ফেরত পেয়েছি, কিন্তু সেখানে আমরা কোনো দখল করতে পারছি না। থানাকে জানাচ্ছি, বিডিওকে জানাচ্ছি, বেলারকেও বলা হয়েছে, শেখ শাহজাহানের কাছে যান, ওনার ভাইয়ের কাছে যান, এই সব বলছি। এটা খতিয়ে দেখে তারপর বলতে হবে। এরকম হুমকি দেখায়, তোমাদের তুলে নিয়ে যাবে, মারধর করবে, ঘরদোর ভাঙচুর করবে। সমস্তানদের ডেকে আমাকে বসিয়েছে, তোমাকে বারণ করে দিচ্ছি তুমি জানো একদম জমিতে যাবে না। আমি কেন বলে, বলছি তো জমিতে যাবে না। বলে একসাথে দল পার্টি করেছি, তুই কি বলছিস? ঘাটটা ঘুরিয়ে রাখলো একদিকে, আর কথা বললো না। আমার কাছে এরকম কিন্তু কোনো বেশি কোনো কমপ্লেন নেই। আমার কাছে এরকম কোনো বেশি কোনো কমপ্লেন নেই। আমরা জমি ফেরত চাই, জমি আমরা ফেরত চাই, জমি আমরা ফেরত চাই। আমরা গরিব মানুষ, আমরা না কাজ করলে আমাদের চলে না। আমার ঠিক জানা নেই, ঘটনাটা আমাদের কাছে আসেনি। বর্গা কোনোভাবে উচ্ছেদ করতে পারবে না, এটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং সেটা সব ব্লকে কার্যকরী হচ্ছে। যদি কেউ করে থাকে সেটা তার প্রভাব খাটিয়ে হয়তো করতে পারে, জানা নেই আমার। বাঘের ভয় থাকা সত্ত্বেও যারা মুখ খুলেছেন তারা কিন্তু আমার আপনার মতোই সাধারণ মানুষ। জমি জমা হারিয়ে দেওয়ালে পিঠ থেকে গেছে বলেই তারা হয়তো ওই যা হয় হবে, একবার মুখ তো খুলে ফেলি, এইভাবেই হয়তো কথাগুলো বলছেন, তাদের ভেতরের যন্ত্রণাটা বার করছেন। দেখুন, এই ভয় জিনিসটা না অদ্ভুত। এই জিনিসটা ছোটোবেলার থেকে বড়োবেলা পর্যন্ত অ্যাটলিস্ট আমাদের সাধারণ মানুষের, বাঙালিদের তো বটেই, একদম জন্মসাথী আর কি। ছোটোবেলায় বাঙালি জুজুর ভয় পেত, বাবা মা জুজু আসছে বলে খাওয়ানোর থেকে ঘুম পাড়ানোর এসব কাজগুলো করিয়েছেন। তখন পরবর্তী ক্ষেত্রেও কখনো মারের জুজু, কখনো স্যারের জুজু, এই সমস্ত জিনিসগুলো নিয়েই আমরা বড় হয়েছি। আর একটা সময় ওই জুজুর জায়গা নিয়েছে পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা কি? মাধ্যমিক। দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক। এবছর সেই জুজুকে নিয়েই কেউ যখন দেখি মাঝে মধ্যে একটু টানাটানি করছেন, বেশ কোথাও গিয়ে লোকালপিও খেলছেন বলতে পারেন, তখন মনে হয় বাপ রে বাপ, কি দাপট, কি সাহস, এইরকম জুজুকে নিয়ে এরকম কেউ এরকম করতে পারে। আসলে আমাদের নিয়েই যে কেউ লোকালোপি খেলছেন সেটাও কি সত্যি? এবছর তো ওই দেখুন, দুটো পরীক্ষার কথা বললাম, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক। হঠাৎ করে দুটো পরীক্ষারই সময় বেশ খানিকটা এগিয়ে নিয়ে এসছে মধ্যশিক্ষা পর্ষদ আর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বেলা 12টার পরিবর্তে পরীক্ষা শুরু হবে কখন না, সকাল 9:45-এ। ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে 9টার মধ্যে। একটা সময় ছিল যখন একদিনে উচ্চ মাধ্যমিকের দুটো করে পেপারের পরীক্ষা হতো, কিন্তু রাজ্যে পালাবদল হয়েছে, তারপর সিলেবাসও যেরকম অনেক বদল হয়েছে, তেমনি পরীক্ষার সূচিও সেটাও তো আগা পাঁচতলা বদলে গেছে। এবার বড় প্রশ্নের তুলনায় যেরকম মাল্টিপল চয়েসে জোর দেওয়া হয়েছে, তেমনি পরীক্ষার সময়টা ওই দুপুর নিয়ে গিয়েছিল শিক্ষা দপ্তর। হঠাৎ কি হলো এমন বলুন তো? মানে যখন এই সময়টা চেঞ্জ করেছিল তার পেছনে কিছু যুক্তি ছিল, যুক্তি খুঁজে পেয়েছিল বলেই তো চেঞ্জ করেছিল। অযৌক্তিক কাজ সরকার কখনো করে না। তাহলে এবার হঠাৎ করে কী এমন যুক্তি খুঁজে পেয়েছে যে লোকসভা ভোটের বছর এরকম আচমকা পরীক্ষার সময়টা পরিবর্তন করতে হলো? দেখুন,
ভোট মানে যে নেতাদের ভাগ্য পরীক্ষা সেটা আমরা জানি, কিন্তু তার সাথে এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার কী সম্পর্ক সেটা নিয়ে মনে হচ্ছে আজ কিছু কথা না বললেই নয়। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে জানেন তো 7,91,000, আর মাধ্যমিকে বসবে 9,23,000 পরীক্ষার্থী। এতজন ছেলে মেয়ে আর তাদের পরিবারের সুবিধা অসুবিধার কথা না ভেবেই কি এই পরীক্ষার শুরুর সময়টা শিক্ষা দপ্তর এগিয়ে নিয়ে এলো? ভেবেছিল কি মানে তাদের এক্স্যাক্ট কতটা সুবিধা হবে, তাদের সুবিধা হবে নাকি অন্য কারোর সুবিধা হবে? আসল অঙ্কটা কি বলুন তো, কেন এরকম করা? শিক্ষা দপ্তরের কথা বলছি কারণ মাধ্যমিক শিক্ষা পর্ষদ বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এরা তো আবার ওপর থেকে সবুজ সংকেত না পেলে কিছু করতে পারে না। তারা এই বিভিন্ন ক্ষেত্রে আমরা এদের বক্তব্য শুনেছি তো, ওপর থেকে নির্দেশ আসবে আর কি। ওপর থেকে সবুজ সংকেত না পেলে কি এত বড় একটা সিদ্ধান্ত তাহলে নিয়ে নিতে পারতো? একইভাবে শিক্ষা দপ্তরও নিশ্চয়ই আরও উপর থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পরেই এই দুটো পরীক্ষার টাইমিং পাল্টেছে। দেখুন, এই রাজনীতিতে না এই টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ। দুটো পরীক্ষা সব মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা হয়তো দেখলেন প্রায় 17 লক্ষের মতো। এতজন ছেলেমেয়ের বাড়িতে কম করে 17 লক্ষ ইন্টু যদি 4 করেন তাহলে তো কত লক্ষ, মানে কম বেশি আর কি 80 লাখের মতো প্রায় লোকজন এদের সাথে জড়িত। এবার ভোটার তার থেকে কিছু কম বেশি হতেই পারে আর কি। এবার এরা আবার কোনো রাজ্যের একটা নির্দিষ্ট এলাকায় রয়েছেন তা তো নয়, সারা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছেন। এবার এর সঙ্গে ধরুন বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, এই এতজন মানুষ পরীক্ষার সময় গিয়ে আনাটা কীভাবে দেখবেন? এরা কি প্রভাবিত হবেন? মানে এদের কোনো লাভ হবে এই সময়গুলোতে? যাই হয় আর কি, ভোটের আগে আমরা ধরে নিই সেটা ভোটের কথা মাথায় রেখেই করা হয়। তাহলে এদের কি লাভ হবে বলুন তো? নিশ্চয়ই কিছু একটা লাভ হবে। কারণ যদি এই প্রায় 80 লক্ষ মানুষ, সেটা আরও যোগ করলে সব মিলিয়ে 1 কোটি হবে। আরও যদি তার সঙ্গে আপনি ধরুন ছাত্রছাত্রীদের সুবিধা করে দিচ্ছেন, এই বার্তাটা দেওয়া যায়, তাহলে গোটা স্কুলগুলোতে যত ছাত্রছাত্রী আছে তাদের সবার কাছে বার্তা যাবে, তাদের বাবা মারা ইমপ্রেসড হবে। তাহলে কত লোক ইমপ্রেসড হবে যদি একটা ভালো সিদ্ধান্ত এদের জন্য নেওয়া হচ্ছে, এদের সুবিধার জন্য নেওয়া হচ্ছে, ছাত্র প্রেম থেকে নেওয়া হচ্ছে, ছাত্রছাত্রী প্রেম থেকে নেওয়া হচ্ছে, তাদের সুবিধার জন্য নেওয়া হচ্ছে, এই বার্তাটা দিয়ে দেওয়া যায়, তাহলে কত ভোটারের কত ভোট এনশিওর হয়ে যায় বলুন তো। এখন তো ওই হাতে হাতে না দেওয়া নেওয়ার যুগ আর কি, এই হাতে দাও এই হাতে নাও। তো এইভাবে সুবিধা দিলে, এর আগে আমরা যা যা দিতে দেখেছি ভাতা টাতা, সেগুলো তো ভোট হয়ে ফেরত এসছে বলেই শোনা যায় আর কি। তো এই সুবিধা দিলে সেটাও তো ভোট হয়ে ফেরারই কথা আর কি। কিন্তু সেটা যদি না হয়, মানে যদি এটা তাদের সুবিধা না হয়, তাহলে কি হবে? সেটা কি বুমেরাং হবে? এই সমস্ত বিষয়কে না ভেবে, বিচার বিবেচনা না করেই কি এত বড় একটা ডিসিশন নেওয়া হয়ে গেল? দেখুন, এই সুবিধা অসুবিধাটা যদি একটু দেখেন, তাহলে কিন্তু বক্তব্যগুলো আপনারা শুনলে বুঝবেন যে সুবিধার থেকে কোথাও গিয়ে হয়তো অসুবিধাটাই বেশি হবে। সকাল 9টায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে, তার মানে ধরুন অনেক আগে, মানে পরীক্ষা থাকলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমরা তো জানি বাড়ির লোক চাইতো একটু তাড়াহুড়ো করে বেরোতে, যাতে গিয়ে একটু ধীরে সুস্থে যাওয়ার পথে জ্যাম থাকতে পারে, বিভিন্ন রকম সমস্যা হতে পারে। আমরা প্রত্যেকবার দেখি কেউ এখান থেকে ভুল করে অন্য জায়গায় চলে গেলেন, কেউ হয়তো অ্যাডমিট কার্ড নিয়ে যেতে ভুলে গেলেন, ফলে সবাই একটু তাড়াহুড়ো করে বাড়ির থেকে বেরোতে চান, গিয়ে পৌঁছয়ে যাতে হাতে খানিকটা সময় থাকে একটু জিরিয়ে নিয়ে ধীর স্থির হয়ে ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিতে পারে। মানে ধরুন অনেক পরীক্ষার্থীকেই বাড়ির থেকে ঘন্টা 1.5-2 আগে বেরোতে হবে, এটাই মোটামুটি বেরোন আর কি, এই অভিজ্ঞতাই বলে। তার মানে 9টায় পরীক্ষা হলে, 9টায় পরীক্ষা হলে না, পরীক্ষার হলে পৌঁছতে হবে। ফলে 9টায় পরীক্ষার হলে পৌঁছতে গেলে একজন ছাত্র বা ছাত্রীকে ওই সকাল 7টা 7:30টার মধ্যে বাড়ির থেকে বেরোতে হবে মোটামুটি, এটাই কারোর ক্ষেত্রে এটা হয়তো আরেকটু বেড়ে যাবে। উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এই পরীক্ষাগুলো তো অন্য স্কুলে দিতে যেতে হয়, অনেকেরই বাড়ির থেকে বেশ খানিকটা দূরের স্কুলে পরীক্ষার্থীর সিট পড়ে আর কি। ফলে এই তড়িঘড়ি বেরোনোর সময়টা ডিপেন্ড করবে কার কোথায় কত দূরে সিট পড়ছে তার উপর।
শহর অঞ্চলের কথা ছাড়ুন, শুরুতে সন্দেশখালীর যে গ্রামে ওই মোড়ক লড়াইয়ের ছবি দেখালাম, ধরুন সেখানকার কোনো একটা দ্বীপ থেকে একজন ছেলে বা মেয়েকে সাত সকালে নদী পেরিয়ে তারপর গণপরিবহনের ভরসায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে, তাহলে তাকে কখন বেরোতে হবে, কতটা তাড়া থাকবে। এবার এই যদি পৌঁছানোর এতটা তাড়া সাত সকালে ঘাড়ে চেপে যায়, আগের দিন রাতে ঘুম হবে তো? পরীক্ষার দিন সকালেও কিন্তু অনেকে ওই নোটসে চোখ বুলিয়ে নিতে চায়। একবার পরীক্ষার সময়ের ছবিগুলো চারপাশে যেগুলো দেখি একবার একটু খেয়াল করে দেখুন, বাসে ট্রামে সব ছেলে মেয়েগুলো যাচ্ছে পরীক্ষা দিতে, পরীক্ষার পাতা নোটসের পাতা উল্টাচ্ছে, লাস্ট মিনিট প্রস্তুতি আর কি। এটা যতই আপনি পড়াশুনো করুন এই জিনিসটা থাকবেই থাকবে, একবার ওইখানে চাইবে চোখ বুলিয়ে নিতে। এবার পরীক্ষার্থীরা সকালবেলা উঠে ওই নোটসে চোখ বোলাবে না পরীক্ষার হলে দৌড়ানোর কথা ভাববে? তাতে অত সকালে নাকে মুখে গুজে দুটো খাওয়া দাওয়ার সময় ইচ্ছে সব কিছু থাকবে তো? হাত পেটা খেয়ে যে ছেলে মেয়েটা নদী পার করে অটো বা বাসে চড়ে এই পরীক্ষা কেন্দ্রে পৌঁছবে, তারপরে সে পরীক্ষা দেবে, পরীক্ষার সময় শরীর মন সঙ্গ দেবে তো? মানে জাস্ট এগুলো তো স্বাভাবিক হিসেব, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এগুলো নিশ্চয়ই ওই যারা সিদ্ধান্তগুলো নিয়েছেন তাদের বিবেচনা করার কথা, তারা বিবেচনা করেছিলেন তো? সুবিধা হবে না, অসুবিধাই হবে আসতে। এবার হট করে একটা অসুবিধা হয় না, আবার সকালবেলা উঠে পড়তে হয়, এতদিন ধরে জানতাম যেটা মেন্টাল একটা প্রেশার হয়ে যাচ্ছে যে আমরা প্রস্তুতি নিয়ে যেতে পারতাম 12টার সময়, এবার 9টার সময় হুট করে বাড়ির থেকে বেরিয়ে যেতে হবে। এটা আর এখনকার যা জেনারেশন তাতে সমস্ত ছাত্রছাত্রী রাত্রেবেলাতেই বেশিরভাগ পড়ছে আর কি। সকালে উঠে রেডি হওয়া এটা একটু সমস্যার ব্যাপার হয়ে যাচ্ছে আমাদের পক্ষে। বেশি ভয় লাগছে, মানে এই টাইমটা যদি আবার 12টায় পুনরায় করা হয় তো মানে খুবই ভালো হয়, সমস্ত শুধু আমার নয় সবারই ভালো হয় আর কি। 9:45 যদি করে দেয় টাইমটা, তো তার মানে আমাদেরকে মোটামুটি ধরুন 7টার মধ্যে উঠতে হবে, তারপরে আর রিভিশন করার টাইমও পাবো না আমরা, আর যদি সম্ভব হয় তাহলে 11:45 থেকে করা উচিত হবে। খাওয়া দাওয়া তো হবে কেন, জীবনের প্রথম পরীক্ষা, টেনশনে রইল সে, এরপরে না খেয়ে অনেক লোককে অনেক ছাত্রছাত্রীকে যেতে হতে পারে, যা টাইমিংটা করেছে। তারপর শীতকাল, ঠান্ডার দিনে চান করাটা খুব সমস্যাযুক্ত। কখন এসে মানে পরীক্ষা প্রস্তুতিটা একটু মানে চোখে দেখার ব্যাপারটাই করতে পারবে না। দেখেন, জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক, সেটাও তো আরও বড় পরবর্তী জীবনের ধাপ আর কি। এই পরীক্ষাগুলো, এই বড় পরীক্ষাগুলোর আগের কথা মনে পড়ে যাচ্ছে জানেন তো, আমি ডেফিনেটলি আপনাদেরও মনে পড়ছে আর কি। আমরা কি মানে ওই সময়টায় না সমস্ত কিছু একদম আমাদের যা ছক মতো, যাতে একদম অভ্যস্ত পরিচিত, তার বাইরে যাতে একদম কিচ্ছু না হয় সেইগুলোই সব সময় চাইতাম। মানে রোজকার যে জিনিসটা আমরা মাথার মধ্যে নিয়ে নিয়েছি, যে ভাবনাটার মধ্যে দিয়ে চলছি, তার বাইরে যেন হঠাৎ করে বাড়তি আর কিছু না আসে, বাড়তি চাপ ঠাপ নেওয়ার মতো মানসিকতাই থাকতো না, বাড়তি কিছু ভাবার চিন্তাটাই থাকতো না। আর একটা পেন, সেই পেনগুলোও আগের থেকে আমরা ওই পেনটাই লাগবে এরকম মাথার মধ্যে করে রেখে দিতাম, পেন শুদ্ধ বদলাতাম না, আর সেখানে টাইমটা বদলে যাচ্ছে। এই অভিভাবক আর পরীক্ষার্থীরা কি বললেন শুনলেন তো, তারা ওই মানসিক চাপ, শারীরিক সমস্যার কথা বললেন, সত্যি কথাই তো। হট করে যে জিনিসটা মাথার মধ্যে সেট হয়ে রয়েছে, হয়তো এগুলো খুব ছোট, এটার সঙ্গে পরীক্ষার নর্মালি অ্যান্সারের কোনো সম্পর্ক নেই, কিন্তু মানসিকতার, মানসিক প্রস্তুতির, মানসিক স্থিতির সেগুলোর সম্পর্ক নেই, এটা বলা যাবে? এই কথাগুলো যারা পরীক্ষার সময়টা ঠিক করলেন তাদের মাথায় আসেনি? নিশ্চয়ই এসছে। যে কথাটা আপনার আমার মতো মানুষের মাথায় ঢুকে গেছে, সেটা ওই মন্ত্রী, আমলা, আধিকারিকদের মাথায় আসেনি, তা তো হতেই পারে না। আর তাছাড়া আমাদের শিক্ষামন্ত্রী গুণী জ্ঞানী মানুষ, সংস্কৃতিবান, সংবেদনশীল ব্যক্তিত্ব, তাই তার কাছে জাস্ট একটা প্রশ্ন আর কি, পরীক্ষার এত কাছাকাছি এসে আচমকা একটা এরকম সিদ্ধান্ত নিতে হলো কেন? মানে অফিসিয়াল কিনা জানি না, তবে শুনেছি পরীক্ষা শেষে ওই ছেলেমেয়েরা যাতে সন্ধ্যের আগে বাড়ি পৌঁছে যেতে পারে সেজন্য নাকি পরীক্ষার সময়ে গিয়ে আনা হয়েছে। আচ্ছা, পরীক্ষার আগে নাকি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর বাড়ি ফেরার বা বাড়ির থেকে বেরোনোর তাড়াটা কোন সময় বেশি থাকে? এই উত্তর খুঁজতে গিয়ে অনেকের মনে হচ্ছে যদি সন্ধ্যের আগে বাড়ি পৌঁছানোর যুক্তিতে পরীক্ষা এগিয়ে দেওয়া হয়, তাহলে সেই যুক্তি কিন্তু নেহাতি ছেদ যুক্তি হয়ে গেল। এটা তাদের মনে হচ্ছে, তাদের দিক থেকে। রাজনীতির চোখ দিয়ে দেখে আবার অনেকে অন্য একটা মানে খুঁজে পাচ্ছেন,
যেটা অনেকটা যুক্তিগ্রাহ্য মনে হচ্ছে, অর্থাৎ এই সময় বদলের থেকে বেশি যুক্তিগ্রাহ্য আর কি। অনেকেই সন্দেহ করছেন যে লোকসভা ভোটের ঠিক আগে দুটো পরীক্ষা নিয়ে এরকম ছেলে খেলা করার কারণটা হয়তো পুরোটাই রাজনৈতিক। দেখুন, দুপুর পরীক্ষা মিটে গেলে বেলার থেকে মিটিং মিছিল মাইক বাজিয়ে সভা টভা করতে আর তখন তো চক্ষু লজ্জায় আটকাবে না, কেউ কিছু বলতেও পারবেন না। পরীক্ষার সময় করতে গেলে তো ব্যাপারটা আবার একটু বুমেরাং হতে পারে। তাহলে বুঝলেন রাজনীতি কোথায় কোথায় উঁকি মারে। এই সময় ডিপ ফগ থাকে, ট্রেন চলবে না, বাস চলবে না। মমতা ব্যানার্জি কি মনে করছেন তার পরিবারের লোকেদের মতো জোড়া জোড়া BMW আর ফরচুনার রয়েছে গ্রামের লোকেদের? উনি চান না পশ্চিমবাংলায় বেকার সংখ্যা বাড়ুক, তাই পরীক্ষা কেন্দ্রে যাতে অধিকাংশ ছাত্রছাত্রী পৌঁছাতে না পারে তিনি এইরকম একটা সিদ্ধান্ত ছেলে মেয়ে এবং তার গার্ডিয়ানদের উপর চাপিয়ে দিন। প্রশাসনিক সিদ্ধান্ত এবং যাতে সকলের সুবিধা হয় সেই কারণেই কিছু সিদ্ধান্ত হয়। পাহাড়ি অঞ্চল, ডুয়ার্স অঞ্চল, জঙ্গলমহল অঞ্চল, পাবলিক ট্রান্সপোর্টের উপর অনেক সময় নির্ভর করতে হয়, নৌকা টোকায় করে যেতে হয় সুন্দরবন অঞ্চলে, সেখানে এত দ্রুত পৌঁছবে কী করে? আমরা সেজন্যই মধ্যশিক্ষা পর্ষদের মাননীয় সভাপতির নিকট আজকে আমরা চিঠি পাঠিয়ে তার শিডিউল পরিবর্তন করতে বলেছি। সকাল সকাল আরও সকাল পরীক্ষা কেন্দ্রে যাওয়ার প্রশ্নে একেবারেই ব্যক্তিগত উদ্যোগে গাড়ি ভাড়া করা অর্থাৎ ট্রান্সপোর্ট এক্সপেন্ডিচার এই ক্ষেত্রে একটা অতিরিক্ত খরচ, অতিরিক্ত চাপ, অতিরিক্ত ভাবনা এসে পড়ছে। যেটা সবটাই কি সল্টলেক, সবটাই কি কলকাতা, সবটাই কি শিলিগুড়ি শহর? না, এই রাজ্যের একটা বিস্তীর্ণ পাঠ হচ্ছে দুর্গম। আমি দায়িত্ব নিয়ে বলছি, পারবে না এই শীতের সকালে, কার্যত অসম্ভব। মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থা সেটা পরিচালনা করার যে গত বছরের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছিল যে আমরা ব্যবস্থাকে আরও ইউজার ফ্রেন্ডলি সো কল্ড কোট আনকোট করতে পারি। এই ভাবনা থেকেই আমাদের এই সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আমরা পৌঁছতে পেরেছি। ভাবার তো শেষ নেই, আরও কত ভাবনা তো ছিল। তার বদলে ইউজার ফ্রেন্ডলি করার এই ভাবনাটা এমন একটা ইউজার ফ্রেন্ডলি যে বাকি সবাই মনে করছেন যে এতে উল্টে তাদের সমস্যা হবে। অভিজ্ঞতা থেকে এই শিখলেন, মানে বললেন তো তিনি অভিজ্ঞতা থেকে এমনিতে মানুষ শেখে বলেই তো এতদিন জেনে এসছি। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিও বললেন গত বছরের অভিজ্ঞতা থেকে তারা শিখেছেন এবং তারপরেই এবছর পরীক্ষায় এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কর্তারা আজ কোনো মন্তব্য করেননি, ধরে নিচ্ছি তারাও নিশ্চয়ই পুরনো অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়েছেন। এরকম যদি যারা মাথায় বসে আছেন তারা একই রকম শিক্ষা নিয়ে ফেলেন অভিজ্ঞতার থেকে, তাহলে তো মহা মুশকিল। সবথেকে মুশকিল হচ্ছে যে পুরনো ভুল শুধরেই তো 34 বছরের এই বাম আমলের শিক্ষা ব্যবস্থার খোল নলচে বদলে ফেলেছিল এখনকার সরকার। তাহলে কী এমন হলো যে বাম আমলের পরীক্ষা যে সময় শুরু হতো সেই সময়ের সাথে ঘড়ির কাঁটা মেলাতে বাধ্য হলেন শিক্ষাকর্তারা? দেখুন, পুরনো বোঝা সময় মতো ঘাট থেকে নামালে যে কি হয় সেটা তো এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। 83 সাল থেকে অপেক্ষা করে থাকা ওই 66 জন চাকরি প্রার্থীকে তারা জয়েনিং লেটার পাঠিয়েছে। 66 জনের মধ্যে 4 জন মারা গেছেন আর বাকিদের কারো বয়স 71 তো কারো 64। দেখাচ্ছিলাম আপনাদের। এবার প্রশাসনিক গাফিলতি এবং আদালত একের পর এক মামলার জট, এই সমস্ত কাটিয়ে যারা চাকরি পেলেন তারা বার্ধক্যে পৌঁছে গেছেন, এটা তো আমরা দেখতে পাচ্ছি। এটা নিয়ে সবাই বিভিন্ন রকম কমেডিও করছেন, কিন্তু যাদের নিয়ে এই কমেডিগুলো করছেন এটা তাদের জন্য কত বড় ট্র্যাজেডি সেটা কখনো ভেবে দেখেছেন? নিঃসন্দেহে আমাদের বিচার ব্যবস্থার এটা একটা অন্ধকার দিক যে মানুষ বেঁচে থাকতে থাকতে জাস্টিস পায় না। আরেকবার প্রমাণ হয়ে গেল যারা যৌবনে চাকরির জন্য কেস করেছেন তারা বার্ধক্যে রিটায়ারমেন্টের বয়স পার হওয়ার পরে চাকরির অ্যাপয়েন্টমেন্ট পেলেন। খুবই চিন্তাজনক। সেই জন্য বর্তমান সরকার কেন্দ্রীয় সমস্ত আইনকে সময়ের মধ্যে যাতে সমাধান হয় তার ব্যবস্থা নিয়ে এসেছেন। মামলা একটা সময়ের মধ্যে নিষ্পত্তি হয় তার ব্যবস্থা করা উচিত, নাহলে তো এটা প্রহসনে পরিণত হয়েছে। তারিখ পে তারিখ মামলার দীর্ঘসূত্রিতার কথা বললেন দিলীপ ঘোষ। আগামী 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি রয়েছে, আর তার আগে তো রাজ্য সরকারকে
হুঁশিয়ারি দিয়ে ফেললো সংগ্রামী যৌথ মঞ্চ। এদের না অদ্ভুত, মানে কলজের জোর আছে বলতে হবে। এদিকে মুখ্যমন্ত্রী বলে যাচ্ছেন যে কোথাও গিয়ে যদি কোথাও অসহযোগিতা দেখা যায় তাহলে একদম বরখাস্তের নিদান আর কি তিনি দিয়ে দিয়েছেন। আর তারপরে এরা উল্টে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিচ্ছেন। মানে এটাকে অসহযোগিতার পর্যায়ে ফেলবেন না সহযোগিতা নাকি হুঁশিয়ারি, এগুলোর মধ্যে কোনোটাই পড়ে না, একটা অন্য ক্যাটাগরিতে পড়বে নিশ্চয়ই। এরা তাই ভেবেছেন আর কি, এটা একটা অন্য ক্যাটাগরিতে পড়ে, অসহযোগিতা করার না, তার বাইরে। তাহলে ওই একই বক্তব্য তাদের ক্ষেত্রে খাটবেন এটাই নিশ্চয়ই ধরে নিয়েছেন তারা। কিন্তু বকেয়া ডিএর দাবিতে আজ তারা তাদের মিছিল ছিল। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমান সমান ডিএ না দেওয়ায় কাল থেকে ফের অনশনে তারা বসতে চলেছেন, এটা তো তারা ঘোষণা করে দিয়েছেন। অনশনে কাজ না হলে 29শে জানুয়ারি ধর্মঘটের হুঁশিয়ারিও দিয়ে দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ। এবারে এই জিনিসটা মানে ধর্মঘট, এটা তো অসহযোগিতা। মানে এর আগে এই বিষয়টা সম্পর্কে যে সরকারের অ্যালার্জি আছে সেটা তো মুখ্যমন্ত্রী বারবার ঘোষণা করেছেন, বারবার বলেছেন যে যারা বিভিন্ন মানে বিরোধী পক্ষের যে সমস্ত ধর্মঘট যাদের তিনি পছন্দ করেন না তাদের ধর্মঘট, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে যারা অংশ নেবেন, যারাই নিন, সে স্কুল শিক্ষক বা যে কই হোক, তাদের ওই সার্ভিস বুকে ঢেঁড়া পড়ে যাবে, সার্ভিস বুকে কোথাও গিয়ে ছেদ পড়বে, এরকম একটা ইঙ্গিত তো দিয়ে রেখেছেন। তবে হ্যাঁ, এখন পর্যন্ত লোকজনের কাছ থেকে যা শোনা যায় খুব বেশি কিছু ওটা নিয়ে এগোতে পারেননি। অনেকেই এই কাণ্ডগুলো করেছেন, তারপরেও বন্ধের দিন আসেন টাসেন নিয়ে এই সমস্তগুলো করেছেন, কিন্তু এখন অবধি অন্তত সেগুলো কার্যকরী হয়নি সার্ভিস বুকে ডিসকন্টিনিউ করার মতো। হয়তো সে সমস্ত ক্ষেত্রে আইনি বাধা আছে বা আদালতে গেলে সেই ব্যাপারগুলো ধোপে টিকবে না বলেই হয়তো হয়নি। কিন্তু সুপ্রিম কোর্টের শুনানির আগে ডিএ নিয়ে আন্দোলনের সুর এভাবে যে চড়াতে চাইবেন আন্দোলনকারীরা, মুখ্যমন্ত্রী কি সেটা আগে আন্দাজ করে নিয়েছিলেন? মনে হচ্ছে জানেন তো, মানে দূরদৃষ্টি না থাকলে তো নেতা হওয়া যায় না। ফলে সেখানে যে এরকম একজন বিদগ্ধ নেত্রী, তিনি তো নিশ্চয়ই বুঝতে পারবেন। আর এতদিনের প্রশাসনিক যে অভিজ্ঞতা সেটাও তো 12 বছরের হয়ে গেল মুখ্যমন্ত্রী পদে, তো নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন তিনি। সেজন্যই কি এই সরকারি কর্মীরা অসহযোগিতা করলে তাদের বরখাস্ত করতে হবে বলে অ্যাডভান্স হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন। দেখুন, কেন্দ্রীয় সার্ভিস কন্ট্রাক্ট রুলের 56 যে ধারা প্রয়োগের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু মুখ্যমন্ত্রী সেই বার্তা, মানে একদম ধারা বলে দেওয়া বার্তা, সেই বার্তার পরেও রাজ্যের সঙ্গে খুব একটা সহযোগিতার পথেই যে ডিএ আন্দোলনকারীরা হাঁটছেন সেটা তো মনে হচ্ছে না। তাহলে কি ডিএ আন্দোলনকারীরা বুঝে গেছেন যে লোকসভা ভোট যত এগিয়ে আসবে ততই এই বিষয়গুলো যতই করার চেষ্টা করবেন ততই শক্তিশালী প্রতিপক্ষের মধ্যে ভুল করার প্রবণতা বাড়বে। যে ভুলের ফয়দা কে নেবেন বলুন তো? মানে বিরোধী নেতারা নিলে সরকারের ওপর চাপ বাড়বে, সেই চাপে তাদের দিয়ে দেবেন, এই ভাবনাটা কি তাদের মধ্যে রয়েছে? নাকি তারা খানিকটা ওই বললাম না অকুত ভয় হয়ে গেছেন, এইটা মাথায় রেখে যে এই যে ধারার কথা বলছেন সেই ধারাটা কার্যকর করে বিরাট কিছু করা তাদের বিরুদ্ধে সম্ভব নয়, অন্তত সেটা কার্যকরী করাটা প্রয়োগ করার থেকেও সেই ধারা প্রয়োগ করতে যাওয়ার উদ্যোগ নেওয়াটাও যথেষ্ট কঠিন। এটা কি তারা মনে করছে? 56 যে ধারা সাধারণ কর্মচারীদের জন্য নয়, আইএস আইপিএসদের জন্য। ওই 56 যে ধারা মানে একটা জায়গাতে প্রয়োগ করে দেখান। যে 14 জনকে টপকে পড়ে উনি একজনকে মুখ্য সচিব করেছেন, দাগিয়ে আসামিকে ডিজির পদে বসিয়েছেন, যে 14 জনকে টপকালেন তারা কি তাহলে ভিতরে ভিতরে বিদ্রোহ করছেন? আমাদের সন্দেহটা সেই জায়গায় যাচ্ছে, সেই জন্যই ওই ধারাটার কথা বলেছেন। যেখানে দুবার নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন, ডবল চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেখানে একটা ইন্টারভিউ নোটিশ পর্যন্ত এখনো প্রকাশিত হয়নি। আমরা মেধাবী যোগ্য ছেলেরা এইটা করার জন্য আমরা পড়াশোনা শিখিনি। মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন তখন বারবার বলেছিলেন শুধু একবার আমায় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে দেওয়া হোক, আমি একেবারে ডিএ থেকে শুরু করে আর ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল সব মিটিয়ে দেবো। তারপর 12 বছর ধরে কিচ্ছু করেন। মহার্ঘ ভাতা তাই নিয়ে তো সুপ্রিম কোর্টে মামলা চলছে, মামলাও চলবে, আবার জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ডিস্টার্ব করা হবে। এটা কি ধরনের জিনিস? যারা আন্দোলন করছেন তারা ছাপ্পা মারা সরকার বিরোধী। উপযুক্ত দাবিতে মিছিল হচ্ছে। আমরা যে লয়ার দিয়েছিলাম তারাই কিন্তু ডিএ মামলাকে মিসসেলেনিয়াস লিস্ট থেকে বের করে
রেগুলার লিস্টে এনেছেন। 5ই ফেব্রুয়ারি ডিএ মামলার হিয়ারিং হবে, তার ব্যবস্থাটাও আমরা নিয়েছি। বিজেপি যেদিন পশ্চিমবঙ্গে সরকার করবে সেই দিন এটা নিয়ে মিছিল করার দরকার হবে না। দেখুন, ওই মিছিলের মধ্যে বা এই বক্তব্য ডিএ সংক্রান্ত বক্তব্যগুলো শোনাতে শোনাতে তার মধ্যে ওই চাকরি প্রার্থীদের বক্তব্য শুনে নিশ্চয়ই চমকে গেছেন। আসলে এই যৌথ সংগ্রামী মঞ্চের মিছিলে আজ কিন্তু ওই চাকরি প্রার্থীদের একাংশও ছিলেন। সবাই একসঙ্গে হয়ে যাচ্ছেন কেন বলুন তো? শুভেন্দু অধিকারী বলেছেন বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এলে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে। সামনে তো দেশের সরকার গড়ার ভোট, রাজ্য সরকার গড়ার ভোট, সে তো আরও অনেক পরে 2026-এ। তাহলে কি বিরোধী দল নেতার মনে হচ্ছে যে আরও বছর দুয়েক এই ডিএর জন্য আন্দোলনটা চালাতে হবে? এটা যত চলবে, মানে সুপ্রিম কোর্টে শুনানিতে কোনো ফয়সলা তার মানে হবে না, মানে কোনটা ঠিক আমরা জানি না। আর এই আন্দোলনটা যদি অতদিন ধরে চলে তাহলে চাপটা কি ক্রমশ বাড়বে? খেয়াল করে দেখুন, এই হয়তো এইটাই দেখে নিয়েছেন তিনি, ওই যৌথ সংগ্রামী মঞ্চ, সরকারি কর্মচারীদের, তাদের এই আন্দোলনে, তাদের এই যে মিছিল, প্রতিবাদ মিছিল, সেখানটায় ওই চাকরি প্রার্থীদের একাংশ আজকে সামিল হলেন। এবার 2 বছর ধরে যদি আরও চলে এই সমস্ত, তাহলে কি আরও কাউকে দেখবো এখানে সামিল হয়ে যেতে? যত সামিল হবে চাপ তো তত বাড়বে। আর প্রত্যেক বছর তো বঞ্চিতদের সংখ্যা দেখছি বেড়েই চলেছে, কারণ প্রত্যেকবারই ওই টেট বিভিন্ন পরীক্ষা হচ্ছে, পাশ করছে, চাকরির দাবিদার হচ্ছে, চাকরি পাচ্ছে না, সংখ্যাটা বেড়ে যাচ্ছে, ওই ধর্নাতলায় বসা লোকজনের সংখ্যা বাড়ছে। এবার সবাই কি ক্রমশ একজোট হবেন? যত হবেন তত তো চাপ বাড়বে। বিরোধী দল নেতা বোধহয় সেই আশাতেই বাঁচছেন আর কি। কিন্তু দাবি পূরণের স্বার্থে এই জোটবদ্ধ লড়াইয়ের বার্তা সবসময় কি সফল হয়? ধরুন, এই জোট জিনিসটা কিন্তু খুব গোলমেলে জিনিস, জানেন তো। এটা বারবার মনে হয়। এই ধরুন, এতদিন ধরে শুনছিলাম জোট, এই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জোট, এই ভোটেই জোট, ইন্ডিয়া নাম দিয়ে দেওয়া হলো, যার জন্য এই বিজেপির লোকজন ইন্ডিয়া জোট শব্দটাই উচ্চারণ করতে পারছিলেন না। এই ইন্ডিয়া জোটের জন্য দেশের নাম বদলে ফেলা হবে কিনা এরকম প্রচারও কেউ করে ফেললেন আর কি। কিন্তু এই বাংলায় তাকিয়ে দেখুন, আলটিমেটলি সর্বভারতীয় ক্ষেত্রটা ছেড়ে দিন, যা হচ্ছে সে দেখছেন, জানছেন, কিন্তু বাংলাটা কাছাকাছি, তো অত দূরে যেতে হবে না। তার দিকে তাকিয়ে দেখুন, এই বাংলায় যে ইন্ডিয়া জোট হচ্ছে না, এটা নতুন খবর নয়, কিন্তু প্রতি মুহূর্তে সেটা বরঞ্চ এখন নেতা, বিভিন্ন শরিক, তাদের নেতাদের সব থেকে বড় এজেন্ডা এখন প্রতি মুহূর্তে এটা প্রমাণ করে দেওয়া যে এখানে জোট হচ্ছে না। এটা কেন বলুন তো? জোট হচ্ছে না, করবেন না, মিলমিশ নেই, এটা তো অনেক জায়গায় প্রথম থেকে বুঝিয়ে দিয়েছিলেন যে যার মতো শক্তিশালী জায়গায় এখানে লড়বেন। অ্যাটলিস্ট এখানে যে দলগুলো মিলে জোট করার কথা, জোটে শরিক হওয়ার কথা, তাদের মধ্যে যে মিলমিশ হবে না, সেটা আলাদা করে ঘোষণার দরকারই নেই, সবাই জানে, তেলে জলে মিশ খায় না। কিন্তু প্রতি মুহূর্তে প্রত্যেক শরিকের নেতারা বারবার এটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছেন জোট হবে না আর কি। হ্যাঁ, তৃণমূল যে একা লড়বে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিন আগে স্পষ্ট করে দিয়েছিলেন। 42টা আসনেই যদি তিনি প্রার্থী দেবেন ঠিক করে আবার সেটা জানান, তাহলে বলতে হবে সেটা মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য রিপিট করেছেন। তাই বলেছেন 42টা আসনেই প্রার্থী দেবেন। আর ওই মুর্শিদাবাদের 3টে আসনেও তার মানে তৃণমূল কাউকে রেয়াত করবে না। 3টে আসন, মানে তার মধ্যে অধীর চৌধুরীর আসনটাও রয়েছে আর কি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের কর্মীদেরও কিন্তু এক্ষেত্রে রেয়াত করছেন না, এটা যা দেখলাম। আজ মুর্শিদাবাদের সাংগঠনিক বৈঠক ছিল, সেখানে এক কর্মী ওই অধীর ফ্যাক্টরের কথা বলেন। মুখ্যমন্ত্রী পুরো উড়িয়ে দিয়েছেন, পরিষ্কার বলে দিয়েছেন অধীর কোনো ফ্যাক্টর নন, জেলার 3টে আসনই তার চাই। এবার তৃণমূল নেত্রীর এই কথাটা এমনিতে যদি না বলতেন তাহলে অবাক হওয়ার ছিল, কারণ একটা কোথাও জোট বার্তা তাহলে দেখা গেলে এরকম বোঝা যেত। কিন্তু তাহলে অন্যরকম বিষয়টা কি লক্ষ্য করার মতো বিষয় কয়েকটা। এক, তৃণমূলের বৈঠকে অধীর চৌধুরী ফ্যাক্টর হিসেবে উচ্চারিত হলেন, তারপরে তাকে যতটাই অগ্রাহ্য করার চেষ্টা হোক, অধীর ততটা অকিঞ্চিতকর নন, মানে এতটাই বরঞ্চ শক্তিশালী হয়তো যে ওই নিজের আসনটা ধরে রাখার মতো জায়গায় থাকতে পারেন। আর দ্বিতীয় বিষয়, মুর্শিদাবাদে এবার চতুর্মুখী লড়াই হতে চলেছে, বোঝা গেল তো। তাই তৃণমূল প্রার্থী দেবে, বিজেপি প্রার্থী দেবে। মুর্শিদাবাদের 3 আসনে কোনো জোট সঙ্গীকেই অধীর ছাড়বেন না। এবার বামেরা যদি প্রার্থী নাও দেয়
নওশাদ সিদ্দিকী নিশ্চিতভাবেই প্রার্থী দেবেন, এটা তিনি পরিষ্কার করে দিয়েছেন। সেই জন্যই তো গত কয়েক মাস ধরে বারবার নবাবের জেলায় যাচ্ছেন, এমনি তো আর গা ঘামাচ্ছেন না। এবার তাহলে চতুর্মুখী ফাইট হয়ে গেল, আইএসএফ, কংগ্রেস, বিজেপি, তৃণমূল। এবার বহরমপুরে এই বাজারেও এমনিতে অধীর ফেভারিট, সেখানে যদিও বিধানসভা ভোটে পদ্মই ফুটেছে, কিন্তু তারপরেও লোকসভা ভোটে কোথাও গিয়ে তার চান্স এখন অবধি খাতায় কলমে ধরে নিতে হবে, তার ট্র্যাডিশন ধরলে তিনি এগিয়ে থাকছেন, এটা একটা ধরতে হবে। এবার তার মানে ওই দিকে যাদের এখানে মুর্শিদাবাদে একটা মোটামুটি ভালো ইনভেস্টমেন্ট অলরেডি হয়ে আছে বিধানসভা ভোটের পরিপ্রেক্ষিতে, মানে পদ্ম পার্টির আর কি, তারা তো জিতে বসে রয়েছে কাছাকাছি, তার মানে তারা থাকবে। এই চতুর্মুখী লড়াইয়ে জঙ্গিপুর আর মুর্শিদাবাদ আসনের ভোট বিন্যাসটা দেখে বিজেপি নেতারা কি মুচকি হাসতে পারে? মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের একা লড়াইয়ের এই যে ঘোষণা, এটা কিন্তু পদ্ম পার্টির অফিসে ওই খুশির বাতাস বয়ে আনলেও আনতে পারে। এটা এমন একটা প্রতিযোগিতা না যেখানে খেলোয়াড় বেড়ে গেলে টার্গেটটা ছোট হয়ে যায়, অদ্ভুত একটা অঙ্ক, মানে ভোট টোট ভাগাভাগির ব্যাপার আর কি। খেয়াল করে দেখুন, ওই সংখ্যালঘু ভোট সেটা যদি তৃণমূল এবং আইএসএফের মধ্যে কোথাও ভাগাভাগি হয়, এই বিষয়গুলো কংগ্রেস তো তার তো নিজস্ব কিছু ট্র্যাডিশনাল ভোট আছে, তারাও পেতে পারে। আবার বাকি ভোটগুলো একটু ভাগাভাগি হবেই এই কংগ্রেস এবং তৃণমূল থাকলে। এক্ষেত্রে কোথাও গিয়ে পাস মার্কসটুকু জোগাড় করতে পারলে কিন্তু চলে যেতে পারে। মানে এই সময় এই পদ্ম পার্টির লোকজন তাহলে মনে মনে কি অন্তরালে থাকা অসময়ের কোনো বন্ধুকে ধন্যবাদ জানাচ্ছেন? মানে আগেরবার 18 আসন ধরে রাখাই যেখানে চ্যালেঞ্জ, সেখানে তাদের সামনে তো এবার 35 আসন জেতার টার্গেট দিয়েছেন কেন্দ্রীয় বিজেপির নেতারা। কঠিন পরিস্থিতি। রামের সেতু বাঁধার সময় এখন রামের আবেগ চলছে চারপাশে, রামায়ণ টামায়ণ সবাই পড়ছেন, ফলে ওখান থেকে একটা জাস্ট উদাহরণ আর কি মনে পড়ে গেল যে রামের সেতু বাঁধার সময় নাকি ছোট্ট কাঠবিড়ালির কন্ট্রিবিউশনও রাম কৃতজ্ঞ চিত্রে স্মরণ করেছিলেন, তার তিনি কোথাও গিয়ে তাকে স্মরণীয়ও করে দিয়েছেন আর কি। এই বাজারে সেখানে এবারে ওই সময়ের মতোই এই লড়াইটাও তো কম কঠিন সময় নয়। এই বাজারে যদি কেউ প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবেই হোক পাশে থাকেন, প্রকাশ্যে থাকুন বা অন্তরালে থাকুন, তাহলেও তাকে তো মাথায় তুলে রাখা উচিত। আমাদের তৃণমূল কংগ্রেস আগামী দিনে মুর্শিদাবাদ জেলার 3-3 আমরা দিদির হাতে তুলে দেব। তৃণমূলের থেকে 4,16,000 ভোটে পিছিয়ে। চোর চিটিংবাজদের কাছে সাধারণ মানুষ ফ্যাক্টর নয়, এটা পশ্চিমবাংলায় শুনতেই কীরকম লাগছে। চোর চিটিংবাজদের তো সাধারণ মানুষের কাছ থেকে ভয় পাওয়ার, যা বলার অধীরদা বলবে, আমরা আর কি বলবো। কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস একই বিন্দে দুইটি কুসুম। আমরা যে সমস্ত জায়গাগুলোতে প্রার্থী দেবো সেখানে অবিজেপি অতৃণমূল যারা আমাদেরকে মানে আমাদের ছাড়া অন্য সিটগুলোতে যারা অবিজেপি অতৃণমূল আছে যারা শক্তিশালী তাদেরকে আমরা সহযোগিতা করবো। ইন্ডিয়া জোট অলরেডি মারা গেছে বলছি দাদা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানের ভোটে তাদের মারা গেছে, তাদের পিণ্ডি দেওয়াটা বাকি আছে। 2024 সালে পিতৃপক্ষ যখন হবে দেবী পক্ষের আগে, সেই সময় তারা গয়াতে পিণ্ডিদান করে এই জোটকে তুলে দেবে। বাংলায় প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধে তার মানে তৃণমূল লড়াই করবে, এটা তো বোঝা যাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে যতই মত পার্থক্য থাকুক, সব মত পার্থক্য কি সবসময়ই বর্তমান থাকে? কোনো জায়গায় এদের মধ্যে কিন্তু মতের মিলও আছে। এ দেখুন না, রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন অযোধ্যায় থাকা না থাকা নিয়ে কংগ্রেস আর তৃণমূলের অবস্থানগত যে জায়গাটা, সে দুটোর মধ্যে কিন্তু প্রবল মিল রয়েছে। দুটো দলই এই 22শে জানুয়ারি অযোধ্যায় থাকবে না বলে ঠিক করে ফেলেছে। 22-এর মেগা আয়োজনের আগে রামলালার দর্শন কিন্তু আজ হয়ে গেছে। তাই সরজু নদীর জল সে তো তোলপাড় হবেই, আবরণহীন মুখ সবাই দেখে ফেলেছেন, বিভিন্ন মিডিয়া টিডিয়া দেখা যাচ্ছে। ফলে আবেগের ঢেউটা আর কি ক্রমশ বড় হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে কতটা বড় সরজুর সেই ঢেউ, সেটা কি ভাগীরথীর তীরে বাবুঘাটে এসে কোনোভাবে ভাঙতে পারে? বুঝতেই পারছেন কিভাবে একটা ধর্মীয় উন্মাদনা, একটা আবেগ চারপাশে ক্রমশ গ্রাস করছে আর কি। কেউ সেটার থেকে বাইরে থাকতে চাইছেন, এবার থাকুন, ওই দিকে না তাকান। কিন্তু একটা জিনিস কিছুতেই অস্বীকার করতে পারবেন না,
অন্য চোখে দেখলেও পারবেন না। এই রাম মন্দির উদ্বোধনটা লোকসভা নির্বাচনের আগে সবচেয়ে বড় রাজনৈতিক ইভেন্ট। আপনি মানে কোনোভাবে এই সত্যটাকে কিন্তু অস্বীকার করতে পারবেন না। 8-এর দশক থেকে বিজেপির নির্বাচনী ইস্তাহারে থাকা এই প্রতিশ্রুতি সেটা পূরণ হচ্ছে। তার প্রচার পদ্ম পার্টি তো করবেই, করতে বাধ্য, কারণ এটা তাদের ডিভিডেন্ড দেবে। আর রাম মন্দির নিয়ে ভক্তদের আবেগ দেখতে পাচ্ছেন তো, ইতিমধ্যেই গোটা হিন্দি বলয় ডুবে রয়েছে এই নিয়ে। হিন্দি বলয় অবশ্য এমনিতেই লোকসভা নির্বাচনে বিজেপির বেশ একটা শক্ত ঘাঁটি, অনেকটা ওই ফিক্সড ডিপোজিটের মতো। কিন্তু জমানো পুঁজি ভাঙিয়ে সরকার গঠন করা তো লাস্ট অপশান, সেই চান্স কেউ নেয় নাকি? বিজেপি তো চাইবে যে রাম মন্দিরকে কেন্দ্র করে ওঠা এই ধর্মীয় আবেগের ঢেউ যত বেশি সম্ভব দূরে গিয়ে ভাঙুক, যারা এখনও শুকনো তারাও ভিজে যাক। এবার কত দূর যাবে এই ঢেউ সেটা কিন্তু খুব বড় প্রশ্ন। মানে আমাদের প্রশ্নটা আরও সহজ সরল, আরও সুনির্দিষ্ট, ওই ঢেউ বাবুঘাটে পৌঁছবে কি? মানে সরজুর জল এই গঙ্গা গড়িয়ে বাবুঘাটে গিয়ে ভাঙবে কি? দেখুন, অযোধ্যার জল গড়িয়ে ভাগীরথীর সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টায় যে রাজ্য বিজেপি কোনো ত্রুটি করবে না আর কি, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার সেটাই স্বাভাবিক, এত বড় একটা তাদের ডিভিডেন্ড, সেটার ভাগ এ রাজ্যের মানুষকে দেওয়া বা অন্তত ছোঁয়া দেওয়া, সেটা তো তাদের আবার অন্য ওই সামনে লোকসভা নির্বাচনে প্রবলভাবে ডিভিডেন্ড দিতে পারে। ভগীরথ মহাদেবের জটার থেকে গঙ্গাকে মর্তে নামিয়েছিলেন, আর সরজুকে বাংলার এই মরা গাঙে বইয়ে দিতে কি পদ্ম পার্টি কোনো ভগীরথ খুঁজবে না? কেউ কেউ অনেকেই আর কি আমার ধারণা ভগীরথ হওয়ার চান্স পাচ্ছেন বা চেষ্টা করছেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তার মধ্যেও তো দেখছি এই ভগীরথ হওয়ার একটা প্রবল চেষ্টা। খেয়াল করে দেখুন, রাম রাজনীতির জল টানতে তিনি কোদাল নয়, একদম কালি কলম দিয়ে খাল কাটতে চেষ্টা করছেন বলে মনে হয়েছে। একখানা চিঠি লিখে ফেলেছেন তিনি, কাউকে না, সোজা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। চমকালেন তো। 22শে জানুয়ারি পশ্চিমবঙ্গেও রাজ্য সরকার যাতে ছুটি ঘোষণা করে সেই জন্যেই মুখ্যমন্ত্রীকে তিনি অনুরোধ করেছেন, যাতে রাম মন্দিরের উদ্বোধনের এই বিষয়টা মানুষ ভালোভাবে উপভোগ করতে পারেন। যারা যাচ্ছেন না তারা এইখানে বসে টিভিতে দেখতে পারেন। যেরকম আর কি ওই বড় খেলা টেলা থাকলে ছুটি ফুটি দেওয়া হয়, ভারত বিশ্বকাপের ফাইনালে উঠলে হয়তো ছুটি দেওয়া হবে, এরকম বিষয় আর কি। সুকান্ত মজুমদার খুব ভালো করে জানেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুরোধটা হয়তো রাখবেন না। মানে যে রাম ঢেউয়ের হাত থেকে নিজের রাজনৈতিক জমি বাঁচাতে মুখ্যমন্ত্রী সংহতি যাত্রার পাঁচিল তুলেছেন, সংহতি মিছিল করার পরিকল্পনা করে ফেলেছেন এবং তার জন্য একদম আদালতে গিয়ে আইনি লড়াই লড়েছেন, তবে এই সংহতি মিছিল করার অনুমতি পেয়েছেন তিনি। কোথাও তো ছাড়েননি ওই সংহতি মিছিলের অনুমতি আদায় করতে। সেখানে নিরপেক্ষ, মানে এর পিছনে তো কারণও আছে, নিরপেক্ষতার বার্তা আর সংখ্যালঘু ভোট ব্যাংক, এদের আশ্বাস সেটা বড় জিনিস আর কি। এই দুটো জায়গায় যদি বার্তাটা পৌঁছে দিতে পারেন তাহলে তার নিজের জায়গাটা একটু শক্তপোক্ত হয়। তারাও তো নিজের ভোট ব্যাংকের চিন্তাভাবনা আছে নাকি? সেই মমতা বন্দ্যোপাধ্যায় কখনো 22শে জানুয়ারি এই অবস্থায় ছুটি দেন যে রাজনীতির কিছুই বোঝে না, সেও বলবে, বুঝে যাবে যে এটা হওয়ার কোনো চান্স নেই জাস্ট। এবার বিজেপির দাবি মেনে নেওয়া তৃণমূল নেত্রীর পক্ষে প্রায় রাজনৈতিক আত্মহত্যা করার সামিল। মমতা বন্দ্যোপাধ্যায় যে সেটা করবেন না সেটা সুকান্ত মজুমদারও জানেন, তাহলে তিনি চিঠিটা লিখলেন কেন? কারণ আছে, রাজনৈতিক নেতারা কারণ ছাড়া কোনো কিছু তো করেন না। একাধিক কারণ আছে। প্রথম কারণ, দিল্লিতে দলীয় নেতৃত্বের কাছে ওই চিঠির প্রতিলিপি তিনি পাঠিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন যে মোদি প্রতি রাজ্যে রাম মন্দিরের যথাসাধ্য প্রচার করতে বলেছেন। তিনি তো তার যথাসাধ্য এটা মানে একদম চরমতম জায়গায় নিয়ে চলে গেছেন নিজের প্রচেষ্টাটা। আর রাম মন্দির উদ্বোধনের দিন বিজেপি অভিযোগ করতে পারবে এই রাজ্যে কারণে অকারণে ছুটি ঘোষণা করা হয়, কিন্তু রামের জন্য মুখ্যমন্ত্রী ছুটি দিচ্ছেন না। কলকাতা উত্তর, আসানসোল শিল্পাঞ্চল, ব্যারাকপুর শিল্পাঞ্চল, হুগলি শিল্পাঞ্চল আর চা বলয়ের ওই হিন্দিভাষী অবাঙালি ভোট ব্যাংক শুধু না, তার সঙ্গে সঙ্গে বাঙালিদেরও একটা অংশের কাছে এবং যারা তাদের প্রতি একটা খানিকটা মনের মধ্যে একটা নরম নরম ভাব পোষণ করেন, তাদের সবার কাছে এই বার্তাটা তো যাবে। আর মনে রাখবেন, ভোট প্রচারের বাজারে রাম ইজ ইকুয়াল টু হিন্দুত্ব। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তো বিভিন্ন সম্প্রদায়ের অনুষ্ঠানে হাফ ডে ছুটি দেন, অনেক কিছু ছুটি দেন,
তো তাই তার কাছে আমি চিঠি লিখে অনুরোধ করেছি যে হিন্দুদের ভাবাবেগকে সম্মান দিয়ে এই হিন্দুদের এই পবিত্র দিনে সকল ধর্মের মানুষদেরকে আনন্দ উৎসব করার জন্য উনি যেন কম করে ছুটির ব্যবস্থা করেন। হাফবেলা হলেও চলবে, কিন্তু ছুটির ব্যবস্থা করেন। যদি ধর্ম মেনে থাকে, পাঁজিতে কোনো তারিখ দেখাতে পারবে, রাম নবমী থাকতে পারে, কিন্তু 22শে জানুয়ারি একজন রাজনৈতিক ব্যক্তি সেটা উদ্বোধন করতে চলেছেন, প্রাণ প্রতিষ্ঠা করতে চলেছেন। তো সুকান্ত মজুমদার কত বড় হিন্দু? সবটাই হচ্ছে নাটক, সবটাই হচ্ছে বিজেপির সার্কাস। মেরুকরণ করে ভারতবর্ষটাকে নষ্ট করে একবার এই আরএসএস, এই মুসলিম লীগ, তারা ভারতবর্ষ ভেঙেছিল। আমি পলিটিক্যাল পার্সন, আমি রামের ভরসায়, আল্লাহর ভরসায় কেন ইলেকশনে যাব? রাজনৈতিক ব্যক্তিদের এই একটা কথা না অসাধারণ। তারা মানে যেটা বলার সেটা বলেন, জানেন তো, সেটা করেন কিনা সেটা পরের কথা, বলারটা বলে দেন। তাদের বলার করাকে কখনো মেলাতে যাবেন না। আর কিছু কিছু জিনিস ওই বললাম, ওই কোথায় গিয়ে কোন পক্ষে কোন পুজোর উদ্বোধন, কোন পক্ষে কিভাবে রাম মন্দিরের উদ্বোধন, কে উদ্বোধন, এই সমস্ত টেকনিক্যাল শাস্ত্রীয় তর্কে যাবেনই না। কারণ আতুরে নিয়ম নাস্তি বলে, আসলে সেটা না, রাজনীতিতে নিয়ম নাস্তি, ওইগুলোর মধ্যে কখনো ঢুকবেন না। আপনার আমার সমস্ত ঢোকার কোনো ব্যাপারই নেই। কিন্তু রাজনৈতিক নেতাদের একটা বিষয় তো, এই প্রত্যেকটা বিষয় তো মাথায় রাখতে হয়। তারা জানেন যে রাম ঢেউকে সরাসরি চ্যালেঞ্জ জানালে একটু বেসামাল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মমতা ব্যানার্জি কি তাই এই ঢেউটাকে পাশ কাটিয়ে চলে দিতে চান? তিনি পাল্টা সংহতি যাত্রা করবেন, আবার দীঘায় জগন্নাথ মন্দির করবেন। সুকান্ত মজুমদার চিঠি, তার যে চিঠি সেটাকে অগ্রাহ্য করবেন, কিন্তু বিজেপির কোনো কর্মসূচিকে এই ক্ষেত্রে অন্তত আটকাবেন না বা সরাসরি চ্যালেঞ্জ করে তার ওজন বাড়িয়ে দেওয়ার ভুল করবেন না। কিন্তু কেউ কেউ থাকবেন অবশ্য যাদের কাজ সরাসরি তাকে চ্যালেঞ্জ করা, তারা সে ব্যাপারে একদম এক গো আর কি, সেখান থেকে তাদের নড়নচড়ন। এই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ করেন, সেটাও ওই প্রতি মুহূর্তে আরও একটা কারণে নিজের ওজনটা বাড়িয়ে নিতে আর কি। 22শে জানুয়ারি তিনিও কিন্তু পথে নামছেন সংহতি মিছিলের আগে তার ভক্তির প্রচার করতে। শুভেন্দুও বাংলায় রামের পুষ্পক রথের সারথি হতে চান। তার উপর মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ করার একটা প্যাশান তার মধ্যে রয়েছে, জানেন তো। এটা দেখে মনে হয় এটা প্যাশান ছাড়া হয় না। হ্যাঁ, সবথেকে বড় কথা, রাম মন্দিরের প্রচারে তিনি কি করেছেন এই প্যাশানের সঙ্গে সঙ্গে সেটা প্রমাণ করার একটা তাগিদও তো রয়েছে। এজন্যই বিরোধী দল নেতা ওই 22শে জানুয়ারির অপেক্ষায় অবশ্য বসেনি, আগের থেকেই শুরু করে দিয়েছেন নিজের কাজকর্ম। আজ সকালেই তিনি একটা টুইট করে অভিযোগ করেছেন যে বর্ধমানবাসীকে রাম দর্শনের আনন্দ থেকে বঞ্চিত করতে রাজ্য সরকার লোডশেডিং করাচ্ছে। পরে অবশ্য টুইটটা তিনি নিজের হ্যান্ডেল থেকে সরিয়ে দেন। শুভেন্দু অধিকারী তড়িঘড়ি করে কুৎসার নেশা ওর, সেই জন্য ও তড়িঘড়ি করে কিছু একটা গাইতে চায়, কিন্তু ওর গলায় তো 7 সুর নেই, ও তো 3য় সুর আর 6ষ্ঠ সুর, গা এবং ধা, গাধা একটা। যে উৎসবের পরিবেশ একটি নতুন দীপাবলি, সেই পরিবেশ থেকে মানুষ নিজেকে ভয়ে ঘরের ভিতর লুকিয়ে রাখেন। তার জন্য প্রয়োজন হলে এলাকা ভিত্তিক মেনটেনেন্সের নামে বিদ্যুৎ বন্ধ করাও হবে, এই আশঙ্কা আমরা করছি। গত বছরের ওই সার্কুলার, সেটাকে এবছর চালিয়ে টুইট করে বাজার গরম করার চেষ্টা করে, মিথ্যাচার করে, তারপরে সেই টুইটটা ডিলিট করে পালিয়ে গেছে। কেরালার এক সিপিআইএম এর নেতা মন্ত্রী, তিনি তার ফেসবুকে পোস্ট করেছেন ওই দিন কেরালাতে বিদ্যুৎ বন্ধ থাকবে। অর্থাৎ সেকু আর মাকু এরা সব একই। তৃণমূল কী কী অসভ্যতা করতে পারে শুভেন্দু অধিকারী সবচেয়ে ভালো জানে, কারণ মমতা ব্যানার্জির নির্দেশে এই সমস্ত অসভ্যতার তো উনি অংশীদার ছিলেন। আমি মনে করি না যে রামের চাইতে বড় অবতার কেউ হবেন বলে দেশ শুদ্ধ ছুটি দিতে হবে। ধর্ম এবং রাজনীতির ভারসাম্য ভোট বক্সে কার পক্ষে থাকবে
সেটা তো ভবিষ্যৎ বলবে। আপাতত রানীগঞ্জের ভবিষ্যতের দিকে আপনাদের একটু অন্য চোখে কিন্তু তাকাতেই হবে। লক্ষাধিক অস্থায়ী শিক্ষককে স্থায়ী করেছেন নীতিশ কুমার। মানে শিক্ষক নিয়োগে বাংলার মানে যে লজ্জা এই মুহূর্তে, সেটাকে আরও খানিকটা বাড়িয়ে দিয়েছেন। আয়নার সামনে দাঁড়ালে লজ্জা পেতেই হবে, আর যদি সেই আয়নাটা বিহারের আয়না হয়। এবার আয়নাটা ধরেছে আসানসোল, নির্দিষ্ট করে বললে রানীগঞ্জ। কন্যা সন্তানের যে জন্মহার না ওখানে, হরিয়ানাকেও পেছনে ফেলে দিয়েছে বাংলার এই জনপদ। প্রতি 1000 পুত্র সন্তান পিছু কত কন্যা সন্তানের জন্ম হয়, সেটাই কন্যা সন্তানের জন্মহার। বাংলায় এই হার জাতীয় হারের থেকেও অনেকটা বেশি। সেই পরিসংখ্যানের জন্য বাঙালি হিসেবে আমরা বুক ফোলাতেই পারি। ভারত প্রতি 1000-এ 929। 2019-20 সমীক্ষা তাই বলছে। 2011-র জনগণনায় পশ্চিমবঙ্গ 1000-এর মধ্যে 963। কিন্তু রানীগঞ্জে তো মুখ লোকানোর পরিসংখ্যান সামনে আসছে। পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের বৈঠকে উদ্বেগজনক তথ্য সামনে আসছে। রানীগঞ্জ শহর 1000-এ 833, রানীগঞ্জ ব্লক 1000-এ 879, কাকসা 1000-এ 886, বারাবণী 1000-এ 943। জানুয়ারি থেকে নভেম্বর 2023 ওই সময় যে বার্থ রেজিস্ট্রেশন হয়েছে, সেই রেজিস্ট্রেশনে দেখা যাচ্ছে যে কয়েকটা জায়গায় আমাদের জেলার মানে প্রতি 1000 মেল পিছু ফিমেলের সংখ্যা কিছু কম, এবং তার মধ্যে রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর এবং কাঁকসা ব্লক আছে। কি আছে, ছেলে আছে না মেয়ে আছে জেনে নিয়ে হয়তো অ্যাবর্শন করা হচ্ছে, বাচ্চা নষ্ট করা হচ্ছে। সেটা কোথায় হচ্ছে আমরা সেটা খুঁজছি। আমাদের ভিজিটগুলো বাড়ানো হচ্ছে আমাদের জেলায় যেগুলো আছে। আমাদের কিছু খবর আছে যে ঝাড়খণ্ড থেকে কিছু লোক করে আসছে, এরকম খবর পাওয়া যাচ্ছে। কন্যাভ্রূণ হত্যার জন্য কুখ্যাত ছিল হরিয়ানা। সেই রাজ্যে কন্যা সন্তানের জন্মহার একসময় 800-র কাছাকাছি নেমে গিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির পেছনে মূল তাগিদ ছিল সেই হরিয়ানায়। বর্তমানে হরিয়ানার থেকেও করুণ পরিসংখ্যান রানীগঞ্জের। হরিয়ানা 1000-এ 916, 2023-এর সমীক্ষা। রানীগঞ্জ 1000-এ 833, সূত্র জেলা প্রশাসন। প্রধানমন্ত্রীজি এটা এই ধরনের সমস্যা যাতে না হয় সেই জন্যই বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি নিয়েছিলেন। সারা বাংলা একটাও আপনি হোর্ডিং পাবেন না, সরকারি হোর্ডিং পশ্চিমবঙ্গ সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও, এবং তার প্রতিফলন দেখছেন। আমরা মাতৃত্ব বন্দনা যোজনার মাধ্যমে আমরা দেখুন, যারা ধরুন যার একটা মেয়ে আছে, তো সে প্রথমে 5000 টাকা পাচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে যদি তার মেয়ে সন্তান জন্ম নিল, তাহলে তার টাকার সংখ্যাটা আরও বেশি বেড়ে যায়। আর তো এই জন্য মানুষকে সজাগ এবং সচেতন করা হচ্ছে। কন্যাশ্রী, রূপশ্রী, এই শ্রী ওই শ্রী কাকে দেবেন? সব তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে দিন সব শ্রী। কন্যা যখন থাকবেই না তো কন্যাশ্রী দেবেন কি করে? রানীগঞ্জে যেখানে আমার মায়ের জন্ম, সেইখানে আজকে মেয়েদেরকে হত্যা করা হচ্ছে, ভ্রূণকে, এবং আপনি বলছেন হরিয়ানার থেকেও কম সংখ্যা হয়ে গেছে। মমতা ব্যানার্জি, আপনি শুনতে পাচ্ছেন? যদি ভ্রূণ হত্যা হয়েই থাকে, তার একটা স্পেসিফিক অভিযোগ নেই যে এই হাসপাতালে, এই নার্সিংহোমে। আমি যতদূর জানি কোনো নার্সিংহোমে মানে লিঙ্গের যে পরীক্ষা, সে পরীক্ষা করা, এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার অবৈধ বলে, বেআইনি বলে অনেক আগেই ঘোষণা করেছে। এটা ঠিক, সার্বিক রাজ্যের পরিসংখ্যানের দিকে তাকালে রানীগঞ্জকে নেহাতি ব্যতিক্রম মনে হবে, কিন্তু তা বলে রানীগঞ্জকে অবহেলা করা যাবে না। ওই অঞ্চলে কন্যাভ্রূণ হত্যা হচ্ছে কি? স্ক্যান সেন্টারগুলোতে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ হচ্ছে কি? অগ্রাধিকারের ভিত্তিতে তার খোঁজ নেওয়া উচিত। মাথায় রাখতে হবে, মহামারী ও দাবানল দুটোই কিন্তু প্রথমে ছোট জায়গা থেকেই শুরু হয়। বড় কোনো পরিবর্তন কোনো ছোট ঘটনা থেকেই কিন্তু ঘটে। রানীগঞ্জের শিশুর জন্মের এই ছোট্ট পরিসংখ্যান ভবিষ্যতে গোটা রাজ্যের জন্য এটা কিন্তু বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করতে পারে। সামাজিক ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। আমরা ছোট ছোট ডিটেলসগুলোকে অগ্রাহ্য করি না। যেরকম আজকে রাজ্য সরকার বিধানসভার বাজেট অধিবেশনের প্রয়োগ দেয়নি, মানে বাজেট অধিবেশন শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তার একটা ঘোষণা হয়, সেটা করেনি। তার মানে এটা কি? এরও মানে আছে। শীতকালীন অধিবেশনের কন্টিনিউয়েশন হিসেবেই তার মানে এই বাজেট অধিবেশনটা হয়ে যাবে। একটা ছোট্ট পরিবর্তন, ভাবতেই পারেন তাতে কার কি এলো গেল, ঠিকই তো, কিন্তু এর কি একদম তাৎপর্য নেই?
আছে। দেখুন, নর্মালি বাজেট অধিবেশন ওই রাজ্যপালের ভাষণ দিয়েই শুরু হয়। এবার রাজ্য সরকার যদি মনে করে বা ব্যাখ্যা দেয় যে বাজেট অধিবেশন তো শুরুই হচ্ছে না, ওটা শীতকালীন অধিবেশনই অ্যাকচুয়ালি ওটাই এক্সটেন্ডেড হয়েছে, তাহলে তো রাজ্যপালের ভাষণটা দেওয়ার বাধ্যবাধকতা থাকে না, মানে রাজ্যপালের ভাষণটাই অনিশ্চিত হয়ে যায়। আর তার মানে বিধানসভায় রাজ্যপালের অস্তিত্ব অনিশ্চিত হয়ে যায়, কারণ রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক অভিভাবক হিসেবে আমার সরকার এই সম্বোধনে রাজ্যের যে লিখে দেওয়া ভাষণ সেটাই নর্মালি পাঠ করে থাকেন, এটা তো আমরা জানি। আসেন বাজেট অধিবেশনের শুরুতে সেটা বলেন, কিন্তু রাজ্যপাল নিজে থেকেও কিছু বলে ফেলতে পারেন, এরকম আশঙ্কা কেউ কি একদম করছেন না? নাকি একাধিক ইস্যুতে রাজ্যপালের সাম্প্রতিক সক্রিয়তা সেটা কারোর পছন্দ হয়নি, তাই সাংবিধানিক অভিভাবককেই অস্বীকার করার একটা ক্ষেত্র প্রস্তুত হচ্ছে। এই প্রয়োগ সেটা না দেওয়া তারই একটা ছোট্ট পদক্ষেপ, তার তাৎপর্য, এই ছোট্ট পদক্ষেপের তাৎপর্য কোথায় গিয়ে পৌঁছলো দেখলেন তো? ওই বললাম ছোট ছোট ডিটেলসগুলো, তাই একদম উপেক্ষা করবেন না, সেটা কখন কোথায় নিয়ে গিয়ে যে আপনাদের দাঁড় করাবে ওই সময় বদলের মতো বুঝতেও পারবেন।